আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভির মধ্যাহ্নের সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি মাহবুবা সারিন্ডানা। সাবেক রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজনকে 5 দিন রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করার অনুমতি দিয়েছেন আদালত। যাত্রাবাড়ী থানায় দায়ের করা রফিকুল ইসলাম হত্যা মামলায় তাকে রিমান্ডে নেওয়া হয়েছে। ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সিএমএম আদালতের ম্যাজিস্ট্রেট সাদ্দাম হোসেন এই আদেশ দেন। নুরুল ইসলামকে আদালতে হাজির করে 10 দিন রিমান্ডে নেওয়ার আবেদন করে পুলিশ। পরে নুরুল ইসলামের আইনজীবীরা রিমান্ডে নেওয়ার আবেদন বাতিল চেয়ে জামিন আবেদন করেন। উভয় পক্ষের শুনানি নিয়ে আদালত নুরুল ইসলামের 5 দিনের রিমান্ড মঞ্জুর করেন। এদিকে তেজগাঁও থানায় হত্যা মামলায় গ্রেপ্তার হাসানুল হক ইনু, রাশেদ খান মেনন, জুনায়েদ আহমেদ পলক, দীপু মনি, সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন সহ সাংবাদিক দম্পতি শাকিল ও ফারজানা রূপার জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। দীর্ঘ 83 দিন সব ধরনের একাডেমিক কার্যক্রম বন্ধ থাকার পর অবশেষে শুরু হলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্লাস পরীক্ষা সহ নিয়মিত একাডেমিক কার্যক্রম। সকাল 8টা থেকেই অনেক বিভাগের ক্লাস শুরু হয়। এদিন সব বিভাগের ক্লাস শুরু না হলেও কলা অনুষদ, সামাজিক বিজ্ঞান অনুষদ, আইন অনুষদ, বিজ্ঞান অনুষদ, ফার্মেসি অনুষদ, জীববিজ্ঞান অনুষদ সহ ইনস্টিটিউটগুলোর বেশিরভাগই ক্লাস কার্যক্রম শুরু করেছে। দীর্ঘদিন পর একাডেমিক কার্যক্রম শুরু হওয়ায় প্রাণচাঞ্চল্য ফিরেছে ক্যাম্পাসে। এদিকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়াজ মোরশেদ জানিয়েছেন, জুলাই আগস্টের বিপ্লব নিয়ে শিক্ষার্থীদের যে ট্রমা তৈরি হয়েছে তা কাটিয়ে তুলতে শিক্ষার্থীদের নিয়ে পরিকল্পনা নেওয়া হয়েছে। আমরা চাই ছাত্র রাজনীতি মুক্ত ক্যাম্পাস। এই ছাত্র রাজনীতি মুক্ত ক্যাম্পাস থাকলে আমরা সর্বোচ্চ দিতে পারবো। আমাদের প্রচুর অ্যাবিলিটি আছে যে আমরা দিতে পারবো। আমরা যদি নিজের উন্নয়ন করতে পারি, তো নিজের উন্নয়নের মধ্যে আলটিমেটলি দেশের উন্নয়ন মানে জনগণের সুবিধা। বড় মাপের চ্যালেঞ্জ রয়েছে। কিছু সময় আমরা পড়াশোনার মধ্যে থাকতে পারিনি, সেটি কি করে দ্রুত পুষিয়ে নেওয়া যায় সে বিষয়ে আমাদের কিছু পরিকল্পনা আছে। দর্শক, এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী ইকবাল অনেক বিশ্ববিদ্যালয়ে এতদিন পরে খোলার পরে শিক্ষার্থীদের উৎসাহ কেমন দেখতে পাচ্ছেন জানাবেন। মাহবুবা, ধন্যবাদ আপনাকে। আপনি যেমনটি বলছিলেন যে প্রায় টানা 112 দিনের মতো ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস বন্ধ থাকার পর কিন্তু আজ সকাল থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস খুলেছে এবং শিক্ষার্থীরা কিন্তু তাদের প্রাণের ক্যাম্পাসে সকাল থেকে আসছেন এবং ক্লাসে পাঠদানে যোগ দিচ্ছেন। তবে কিন্তু আমরা দেখেছি যে সব অনুষদের বিভাগে ক্লাস শুরু না হলেও কিছু কিছু ক্লাস চলমান রয়েছে এবং আমরা শিক্ষার্থী যারা রয়েছেন, সাধারণ শিক্ষার্থী, তাদের সঙ্গে কথা বলেছি। তারা কিন্তু তাদের প্রাণের ক্যাম্পাসে ফিরতে পেরে উচ্ছ্বসিত, কারণ টানা 112 দিনের মতো ক্লাসের সব ধরনের পাঠদান থেকে পরীক্ষা সবকিছু বন্ধ রয়েছিল, কিন্তু তারা আজকে ক্যাম্পাসে আসতে পেরে উচ্ছ্বসিত এবং তারা বলছেন যে গ্রামের ক্যাম্পাসের যে প্রাণচাঞ্চলতা সেটি ফিরে আসতে শুরু করেছে। তাদের কাছে একটা উৎসব মুখর পরিবেশের সৃষ্টি হয়েছে এবং শিক্ষার্থীরা বলছেন যে এই যে ক্যাম্পাসে যে লেজুর ভিত্তিক যে রাজনৈতিক যে প্রভাব ছিল, সেই প্রভাব থেকে তারা মুক্ত হয় এবং যে ডাকসু রয়েছে ছাত্র সংসদ, সেই সংসদটিকে পুনরায় চালু করা যাতে দ্রুত সম্ভব হয়। দ্রুত চালু করলে হচ্ছে তাদের যে দাবি দাওয়াগুলো রয়েছে, শিক্ষার্থী তাদের যে দাবি দাওয়াগুলো হচ্ছে, নৈতিক দাবিগুলো রয়েছে, সেটা যাতে ডাকসুর মাধ্যমে তারা করতে পারে, সেই ব্যবস্থাটি যাতে ক্যাম্পাস প্রশাসন দ্রুত সেই ব্যবস্থাটা নেয়, সেই বিষয়টি কিন্তু বলেছেন। আর এখানে সহকারী প্রক্টরের সঙ্গে আমরা কথা বলেছি, তিনি বলেছেন যে সাধারণ শিক্ষার্থীদের দাবি যে ক্যাম্পাসকে লেজুরভিত্তিক রাজনীতি থেকে মুক্ত রাখতে হবে এবং তারা বলছেন এটি হচ্ছে একটি বৃহত্তর একটি দাবি। সেটি কিন্তু সেই দাবিটি তাদের হচ্ছে বাস্তবায়ন করতে হলে বিভিন্ন যে স্থান থেকে হচ্ছে তাদের অনুমতির প্রয়োজন রয়েছে, সেটি নিয়ে আলোচনা চলছে যে দলীয় যে রাজনৈতিক প্রভাব মুক্ত করা হবে বা ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে যে ছাত্র রাজনীতি বন্ধ হবে কিনা সেটির ব্যাপারে তারা পরবর্তীতে সিদ্ধান্ত নেবেন। আর সকালে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য তিনি কথা বলেছেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটা যে জুলাই আগস্টে যে একটা উদ্বুদ্ধকর পরিস্থিতি সৃষ্টি হয়েছিল, সেই পরিস্থিতির পরে কিন্তু হচ্ছে এক ধরনের দ্বন্দ্বের সৃষ্টি হয়েছে এবং সেসব দ্বন্দ্ব কাটিয়ে ওঠার জন্য সব ধরনের প্রস্তুতি নিচ্ছে এবং শিক্ষার্থীদের মাঝে যে এক ধরনের কর্মচঞ্চলতা বা হচ্ছে এক ধরনের অস্থিরতা চলছে, সেসব নিরসনের জন্য কিন্তু নানা পদক্ষেপ নেওয়া হচ্ছে। ভিসি এইসব তথ্য জানিয়েছেন। তো এই ছিল মাহবুবা আমার কাছে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে সবশেষ অবস্থা। ধন্যবাদ আপনাকে। সহিংসতার পর খাগড়াছড়ি ও রাঙামাটিতে থমথমে পরিস্থিতি বিরাজ করছে।
3 পার্বত্য জেলায় ডাকা 72 ঘন্টার অবরোধের দ্বিতীয় দিন চলছে। রাঙামাটিতে সকাল থেকে বন্ধ আছে সড়ক পথের যানবাহন ও নৌযান চলাচল। এতে দুর্ভোগ পোহাতে হচ্ছে জেলাবাসীকে। শহরে অপ্রীতিকর পরিস্থিতি সামাল দিতে আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি বাড়ানো হয়েছে। এদিকে রাঙামাটিতে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটও চলছে। প্রত্যাহার করা হয়েছে 144 ধারা। যান চলাচল বন্ধ আছে খাগড়াছড়িতেও। এতে বিপাকে পড়ছেন কর্মজীবীরা। তবে বান্দরবানে যান চলাচল স্বাভাবিক রয়েছে। শনিবার রাঙামাটি ও খাগড়াছড়িতে গেছেন স্বরাষ্ট্র, স্থানীয় সরকার ও পার্বত্য উপদেষ্টা। এ সময় পাহাড়ের শান্তি শৃঙ্খলা বজায় রাখতে রাজনৈতিক দলের নেতা সহ স্থানীয় প্রশাসন ও গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে বৈঠক করেন তারা। দর্শক, এই বিষয়ে আরো জানাতে রাঙামাটি থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী ইয়াসিন রানা সোহেল। রানা, 72 ঘন্টার অবরোধে এলাকার পরিস্থিতি কেমন দেখছেন এবং পরিস্থিতি স্বাভাবিক হতে আর কত সময় লাগতে পারে জানাবেন? মাহবুব, আপনি যেমনটি বলছিলেন, গতকাল থেকে এখানে দুটি সংগঠনের ডাকা অবরোধ এবং ধর্মঘট দুটোই কিন্তু চলছে। নৌপথে এবং সড়ক পথে কোনো ধরনের যানবাহন চলাচল করছে না। ইতিমধ্যে আমরা কথা বলেছি এখানকার ব্যবসায়ীদের সাথে। সবচেয়ে বেশি বিপাকে পড়েছে কাঁচামাল ব্যবসায়ীরা। শুক্রবারে যে সমস্ত মালামাল বিভিন্ন উপজেলা থেকে এখানে এসেছে, তারা এখানে ঘাট থেকে আর মালগুলো ট্রাক ভর্তি করে রাঙামাটি জেলার বাইরে পাঠাতে পারেনি। ব্যবসায়ীদের সাথে কথা বলেছি, তারা জানিয়েছে তাদের এই গত 2 দিনে প্রায় 2 কোটি টাকার মতো মালামাল তাদের নষ্ট হয়েছে এবং অতি সত্বর প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন তারা, যাতে অন্তত তাদের এই কাঁচামাল পচনশীল এই মালামালগুলো যাতে তারা সহজেই রাঙামাটি জেলার বাইরে পাঠাতে পারে। এদিকে আমি কথা বলেছিলাম রাঙামাটি জেলা প্রশাসক মোহাম্মদ মোশাররফ হোসেন খানের সাথে। তিনি জানিয়েছেন যেহেতু পরিস্থিতি স্বাভাবিক রয়েছে সেই কারণে সকাল 11টা থেকে 144 ধারা প্রত্যাহার করা হয়েছে এবং প্রশাসনের পক্ষ থেকে এবং আইন শৃঙ্খলা বাহিনী টহল জোরদার করা হয়েছে। শহরের গুরুত্বপূর্ণ স্থানে পুলিশ, বিজিবি এবং সেনাবাহিনীর টহল এবং উপস্থিতি বেশ লক্ষ্য করা যাচ্ছে। সর্বশেষ কোথাও কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি। এই হলো আমার কাছে রাঙামাটি থেকে সর্বশেষ। ধন্যবাদ আপনাকে। রাজধানী সহ সারা দেশে যৌথ বাহিনীর অভিযানের অংশ হিসেবে শনিবার রাতে রাজধানীর বিভিন্ন পয়েন্টে চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালিয়েছে সেনাবাহিনী। রাত 2টার দিকে বিজয় সরণি এলাকায় সড়কে চলাচলকারী সন্দেহভাজন গাড়ি থামিয়ে কাগজপত্র যাচাই করতে দেখা গেছে সেনাবাহিনীকে। এ সময় বেপরোয়া চলাচল, আইন অমান্য করা ও কাগজপত্র না থাকায় বেশ কয়েকটি প্রাইভেট কার ও মোটরসাইকেল চালককে জরিমানা করা হয়েছে। এছাড়াও কয়েকজনকে সতর্ক করে ছেড়ে দেওয়া হয়েছে। নিউ ইয়র্কে জাতিসংঘের ৭৯তম সাধারণ অধিবেশন চলাকালে দ্বিপাক্ষিক বৈঠকে বসবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ও মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। পাশাপাশি পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ সহ আরও কয়েকজন রাষ্ট্র ও সরকার প্রধানের সাথে বৈঠকে বসবেন ডক্টর ইউনূস। ঢাকার একটি কূটনৈতিক সূত্র এ তথ্য নিশ্চিত করেছে। এছাড়া মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেনের সঙ্গেও ডক্টর ইউনূসের বৈঠকের সম্ভাবনা রয়েছে। জাতিসংঘ সদর দফতরের কাছে মেট্রোপলিটন মিউজিয়াম অব আর্টের বিশাল মিলনায়তনে এটি অনুষ্ঠিত হবে। ভারতে ইলিশ রপ্তানির খবরে বাজারে আবার বেড়েছে রূপালী ইলিশের দাম। ফলে কম দামে ইলিশ খাওয়ার যে আশা করেছিল দেশবাসী, সেই আশায় গুড়ে বালি বলা চলে। 1 কেজি ওজনের ইলিশ বিক্রি হচ্ছে 1700 থেকে 1800 টাকা কেজি দরে। 2 দিন আগেই এই ইলিশ 1500 থেকে 1600 টাকা কেজি দরে বিক্রি হতো বলে জানিয়েছে বিক্রেতারা। তবে 1 কেজি সাইজের বড় ইলিশ বিক্রি হচ্ছে 2000 টাকা কেজি, আর 500 গ্রামের বেশি ওজনের ইলিশ বিক্রি হচ্ছে 1000 টাকা কেজিতে। ভারতে ইলিশ পাঠানোর খবরে দাম বেড়েছে বলে মনে করে ক্রেতারা। ইলিশ না পাঠানোর ঘোষণা দিয়ে ইলিশ রপ্তানিতে হতাশা প্রকাশ করেন ক্রেতারা। তবে বিক্রেতারা বলছে নদীতে মাছ কম ধরা পড়ায় দাম বাড়ছে। ইলিশ মাছ খাওয়ার ব্যাপারে যে আশাটা করছিলাম সেই আশা পূরণ হয়নি। আমাদের দেশের ইলিশ আমরা তো একটু খেতে চাই, সুস্বাদু মাছের মধ্যে সুস্বাদু আমরা একটু খেতে চাই, কিন্তু আমাদের ক্রয় ক্ষমতার বাইরে গেলে তো আর আমরা পারি না। ইলিশের দাম একটু বেশি, এখন কেজি ব্যালেন্সটা চলতেছে 1700। দাম বাড়লে একটু কাস্টমার কমে, আবার দাম একটু কম হলে কাস্টমার একটু বাড়ে। একজনের মুখে তো 10 জন আহে। নদীতে মাছ কম, এর মধ্যে ইন্ডিয়া একটু চাপ দিছে, এই হিসাবে একটু বাড়তি, কারণ একটু কমে গেলে একজনে একটা নিব না 2টা। ভারতের রপ্তানির খবরে একদিনই বেড়ে গেছে ইলিশ মাছের দাম। ইলিশের সরবরাহের বিষয়ে জানাতে চাঁদপুর বড় স্টেশন মাছঘাট থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী শরীফ চৌধুরী। শরীফ, বাজারে ইলিশের সরবরাহ কেমন দেখতে পাচ্ছেন জানাবেন, আর এর সাথে জানতে চাইবো যে দাম ক্রেতাদের নাগালের বাইরে আছে নাকি ভিতরে আছে, বিষয়ে ক্রেতারা কি বলছেন?
মাহবুবা, আপনি যেমনটি বলছিলেন আসলে গত দুদিন আগের চিত্র আর আজকের চিত্র একদম ভিন্ন। মাছের আমদানি একদম কম, খুবই কম। এছাড়াও গত দুদিন আগেও যেখানে চাঁদপুরে মাছ বাজারে 1 কেজি ওজনের ইলিশের দাম ছিল 1300 থেকে 1400 টাকা বা 1500 টাকা, 1600 টাকা এইরকম, কিন্তু একদিনের ব্যবধানে সেই মাছ হয়ে গেছে মানে 1 কেজি ওজনের ইলিশ মাছ হয়ে গেছে 1800 থেকে 1900 টাকা। অর্থাৎ ভারতে পাঠানোর সিদ্ধান্তটা যখনই আসলো এখানে, তখনই মাছের দাম হুড় করে বেড়ে গেছে। শুধু তাই নয়, এখানকার ব্যবসায়ীদের সাথে কথা বলেছি, তারা বলেছেন যে এর প্রভাব আরো 2 দিন পরে একটু বেশি পড়বে। এই জন্য তারা বলছে যে আরো 2 দিন পর আরো বেশি এর প্রভাবটা পড়বে। অর্থাৎ মাছের দাম আরো বৃদ্ধি পাবে। 2 কেজি ইলিশের ওজন এখন 2500 থেকে 2600 টাকা বিক্রি হচ্ছে, যা গত 2 দিন আগে বিক্রি করেছে 2000 থেকে 2200 টাকা। অর্থাৎ ইলিশের দাম হুড় করে বেড়ে যাচ্ছে। এদিকে আজকে এই বাজারে যেখানে বিগত বছরগুলোতে আসার কথা ছিল 2 থেকে 2500 মন ইলিশ, 2500 মন ইলিশ, সেখানে আজকে এসেছে মাত্র 200 থেকে 300 মন ইলিশ। অর্থাৎ ইলিশের আমদানি যে পরিমাণ হওয়ার কথা তার চেয়ে অনেক কম, আর চাহিদা প্রচুর, পর্যাপ্ত ক্রেতা রয়েছে। তারা এখানে এসে অনেকটা মানে হতাশ হয়ে ফিরে যাচ্ছে, কেউ আবার অনেক দাম দিয়ে কিনে নিয়ে যাচ্ছে তারা ইলিশ মাছ। এই ধরনের ঘটনা। বিক্রেতারা বলছে যে এই ইলিশের দাম আরো বৃদ্ধি পাবে, যেহেতু সরকার ভারতে ইলিশ রপ্তানির সিদ্ধান্ত নিয়েছে। ধন্যবাদ আপনাকে। দেশে চলতি বছর ডেঙ্গু রোগী 23,000 ছাড়ালো। গেল 24 ঘন্টায় দেশের বিভিন্ন হাসপাতালে রোগী ভর্তি হয়েছে 843 জন। এ নিয়ে চলতি বছর ভর্তি রোগীর সংখ্যা দাঁড়িয়েছে 23,108 জনে। এর মধ্যে 63% পুরুষ আর 37% নারী। এছাড়া একই সময়ে মারা গেছেন একজন। এদিকে রাজধানীর বিভিন্ন হাসপাতালে এখনো বেড়ে চলেছে ডেঙ্গু রোগীর সংখ্যা। বাড়তি রোগীর চাপে খানিকটা হিমশিম খেতে হচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষ আর চিকিৎসকদের। ট্রাফিক ব্যবস্থাকে উন্নত দেশের মতো সংস্কার করে আধুনিক ব্যবস্থায় নিয়ে আসা হবে বলে জানিয়েছেন ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। মানুষের সচেতনতার অভাব রয়েছে, এক্ষেত্রে যুবকদের এগিয়ে আসতে হবে। সকালে জাতীয় ক্রীড়া পরিষদ মিলনায়তনে ট্রাফিক ব্যবস্থাপনা ও সামাজিক সচেতনতামূলক এক অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। এ সময় 5 আগস্টের পর যেসব যুবক ট্রাফিক ব্যবস্থায় দায়িত্ব পালন করেছেন তাদের ধন্যবাদ জানান উপদেষ্টা আসিফ মাহমুদ। আন্তর্জাতিক সংবাদ। শ্রীলঙ্কার প্রেসিডেন্ট নির্বাচনে ভোট গণনায় প্রাথমিকভাবে এগিয়ে আছেন অনুরা কুমারা দিশানাইকে। শনিবারের নির্বাচনে ভোট গ্রহণ শেষে দেশব্যাপী গণনা শুরুর কথা জানায় দেশটির নির্বাচন কমিশন। আজ প্রকাশ হতে পারে চূড়ান্ত ফলাফল। নির্বাচনে প্রার্থী ছিলেন 39 জন, তবে ভোট গ্রহণ শেষে আলোচনায় 3 জন। এর মধ্যে একজন বর্তমান প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংহে, অন্য 2 জন গুপ্ত হত্যার শিকার সাবেক প্রেসিডেন্ট রানা সিংহে প্রেমাদাসার ছেলে সাজিদ প্রেমাদাসা ও ন্যাশনাল পিপলস পাওয়ারের অনুরা কুমারা দিশানাইকে। বিশ্লেষকরা বলছেন নির্বাচনে এই 3 প্রার্থীর মধ্যে যেই জয়ী হন, ঋণে জর্জরিত শ্রীলঙ্কার ভেঙে পড়া অর্থনীতিকে দাঁড় করানোই হবে তার জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ। ইসরায়েলি বর্বরতায় গাজায় প্রাণ হারিয়েছেন আরও অন্তত 30 ফিলিস্তিনি। এদিন গাজা শহরের জেইতুন স্কুলে হামলা চালায় ইসরায়েলি বাহিনী। অধিকৃত পশ্চিম তীরের রামাল্লায় আল জাজিরার ব্যুরো অফিসেও হামলা চালিয়েছে ইসরায়েলি সেনারা। এদিকে আবারও পাল্টাপাল্টি হামলায় জড়িয়েছে ইসরায়েল ও হিজবুল্লাহ। লেবাননে 400 হামলা চালানোর দাবি করেছে ইসরায়েলি বাহিনী। অন্যদিকে উত্তর ইসরায়েলের গভীরে রকেট হামলা করেছে হিজবুল্লাহ। অঞ্চলের হাইফা শহরের রামাত ডেভিড বিমান ঘাঁটি লক্ষ্য করে কয়েক ডজন রকেট হামলা চালায় লেবাননের সশস্ত্র গোষ্ঠীটি। তবে এসব হামলায় তাৎক্ষণিকভাবে হতাহতের পরিমাণ জানা যায়নি।
মধ্যাহ্নের সংবাদে পর্যন্তই। সবশেষ সংবাদ জানতে যে কোনো মোবাইল ফোন থেকে 24141 নম্বরে ডায়াল করুন। দুপুরের সংবাদ 2:45টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।